হুম। আমি তোমাকে কিছু বলতে চাই। হুম। যদি কিছু মনে না করো, হিরকে তোমার কেমন লাগে? হঠাৎ কম্বল সরিয়ে ইরফান বেরিয়ে আসে। তুমি হঠাৎ হিরের কথা বলছো কেন? ইরফানকে দেখে জ্যোতি দ্রুত লাফিয়ে ওঠে। তুমি ইয়াসির রুমে কি করছো? হুট করেই পেছন থেকে ওয়াশরুমে দরজা খোলার শব্দ আসতেই জ্যোতি পেছনে ফিরে দেখে ইয়াশ দাঁড়িয়ে। ইরফান বলে ওঠে, আমার রুমের এসিতে কি যেন হয়েছে, ঠান্ডার পরবর্তীতেই গরম বাতাস বের হচ্ছে, এজন্য ভাইয়ার রুমে এসে ঘুমাচ্ছিলাম। ইয়াশ বলে ওঠে, বুঝলাম ঘুমিয়েছিস, কিন্তু বিছানার এই অবস্থা কেন? মনে হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে ঘুমিয়েছিলি। বিছানা না গুছিয়ে তুই এক পাও এখান থেকে ফেলতে পারবি না। জয়িতে তো আছেই, ওকে বলে ঠিক করে নিও। ইরফান উঠেই রুম থেকে বেরিয়ে যায়। এদিকে ইরফানের কথায় জ্যোতি হা হয়ে তাকিয়ে রয়। ও বিছানা ঠিক করবে মানে? ইয়াশ বলে ওঠে, এই ইরফানকে যে কি করব বুঝতে পারছি না। তুমি ওর কথায় কিছু মনে করো না জ্যোতি। আরে না না, কিছু বলতে এসেছিলে? দেখতে এসেছিলাম, অনেকক্ষণ ধরে তুমি ছিলে না তাই। আচ্ছা আমি উঠছি, বিছানা ঠিক করে দিব। না না, কি যে বলো, তুমি যেতে পারো। আচ্ছা। ইয়াশের বিছানা ছড়িয়ে ছিটিয়ে আছে। এই মুহূর্তে তার ইচ্ছে করছে ইরফানকে ধাক্কা দিয়ে বাড়ির ছাদ থেকে ফেলে দিতে। রাতের খাবারের টেবিলে প্রত্যেকে একসাথে। হঠাৎ জ্যোতি বলে ওঠে, আন্টি, রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে। শালুক আন্টি হেসে দেন। তিনি জীবনে অনেক রান্নার প্রশংসা পেয়েছেন, আসলেই তিনি মজার রান্না করেন। ইরফান মজার স্বরে বলে ওঠে, জয়িতে একটা কাজ করো, তুমি এই বাড়িতে থেকে শালুক আন্টির থেকে রান্না শেখো। ইরফান কি বোঝাতে চেয়েছে তা সবাই বুঝতে পেরেছে। ফারজানা আন্টি ইয়াশের দিকে একবার তাকিয়ে ইরফানকে বলে, ইকরাম, খাওয়ার সময় মজা করবে না। ইরফান খানিকটা অবাক হয়। সে ভেবেছিল জ্যোতিকে দেখলে ফারজানা খান অস্থির হয়ে উঠবেন, কেননা তিনি তো ভাবেন ইয়াশ আর জ্যোতির মধ্যে কোনো সম্পর্ক আছে। তাহলে হঠাৎ করে কি হলো তার? খাওয়া শেষে সকলে সোফায় বসল। শাহরুখ আন্টি কড়া করে এক কাপ চা সবার জন্য নিয়ে আসে। পিয়াসা এখনই চলে যাবে, হঠাৎ সে বলে, আমার হীরের সাথে দেখা করার পিছে একটা কারণ আছে। সকলেই পিয়াসার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকায়। পিয়াসা কিছু না বলে তার ব্যাগ থেকে একটা কার্ড বের করে। হীরের বুকটা ধুক ধুক করছে, যে ভয়টাই তার সবচেয়ে বড়। পিয়াসা বলে ওঠে, এই শুক্রবার আমার বিয়ে, হঠাৎ করে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, তাই তোকে বলতে পারি রে। আর সবাইকে কিন্তু আমার বিয়েতে আসতে হবে, মনে রাখবেন কিন্তু। ফারজানা খান পিয়াসার কথা শুনে মুচকি হাসলেন। এরপর পিয়াসার সাথে নানান গল্প করতে শুরু করেন। হীর উঠে দ্রুত রান্নাঘরে চলে যায়। তার শরীর কাঁপছে, এটা হতে পারে না। সে তার জীবনের চেয়েও দামি বান্ধবীকে কষ্ট পেতে দেখতে পারবে না। সে চায় না পিয়াসা কাউকে ভালোবেসে তার মতো কষ্ট পাক। তার মাথা ঘোরাচ্ছে। পিয়াসা, এটা কি করছিস তুই? তুই কি চাচ্ছিস আমার মতো কষ্ট পেতে? কেন ভালোবাসা নামক জঘন্য সম্পর্কে জড়িয়ে জীবনটাকে তছনছ করে দিচ্ছিস কেন? ভালোবাসা কোনো জঘন্য সম্পর্ক না, এটা পবিত্র সম্পর্ক। হীরের পিছে পিছে ফিরে দেখে ইয়াশ হাতে চা নিয়ে দাঁড়িয়ে। ভালোবাসা জীবনকে শেষ করে দেয়। ভালোবাসা জীবনটাকে সুন্দর করে দেয়। ভালোবাসা একটা জঘন্য সম্পর্ক। ভালোবাসা দুটি আত্মার পবিত্র সম্পর্ক। না, আপনি বুঝতে পারছেন না। মানুষকে ধ্বংস করার জন্য এই ভালোবাসাটাই যথেষ্ট। শান্ত হও হীর, আমি জানি না তোমার সাথে কি হয়েছে, তুমি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এসব বলছো আমার জানা নেই। শুধু এতটুকুই বলবো, সবার সাথেই যে একই ঘটনা ঘটবে এমনটা কিন্তু না। যদি দুজন মানুষ ঠিক থাকে তাহলে ভালোবাসা মৃত্যু পর্যন্ত টিকে থাকবে। তুমি দেখো তোমার বান্ধবী কত খুশি, সে তার প্রিয় মানুষকে নিয়ে প্রতিটা কথা মন থেকে হেসে হেসে বলছে। তুমি কি তাহলে ওর খুশিতে খুশি নও? হীর চুপ করে রয়। তোমাকে বুঝতে হবে, মানুষ কখনো একা বসবাস করতে পারে না, তাকে কারোর সাথে বাঁচতে হবে। তার সুখে দুঃখে কাউকে প্রয়োজন, যাকে সে তার মনের সব কথা বলতে পারবে বিনা দ্বিধায়। ইয়াশ মুচকি হাসে আর তারপর চায়ের মগটা রান্নাঘরে রেখে চলে যায়। হীর চুপ করে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। আসলে পিয়াসা খুব সুখী খুশি।
ফারজানা খান তাকে আর তার হবু হাজবেন্ডের ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করেছে, আর সে লজ্জা ভরা মুখ নিয়ে উত্তর দিচ্ছে। তুই সত্যি অনেক খুশি পিয়াসা? হীর শান্ত হয়, তার মনও শান্ত হয়ে যায়। সে এই জীবনে রিফাতকে ভুলার পুরোপুরি চেষ্টা করবে। জানি না কখনো অন্য কাউকে ভালোবাসতে পারবে কিনা, কিন্তু কারো ভালোবাসায় হস্তক্ষেপ করবে না। 2 দিন পর হীরের রুমের দরজায় নক করার আওয়াজ। চোখ খুলেই সে ঘড়ির দিকে তাকায়। ও মাই গড, 10টা বেজে গেছে। অথচ হীর কখনো ফজরের নামাজ পড়ে আর ঘুমায় না। নামাজ পড়ে বিছানায় একটু শুতেই কখন যে ঘুমিয়ে পড়লো তা সে নিজেও জানে না। দ্রুত বিছানা থেকে লাফিয়ে উঠে দরজা খুলে সামনে শাহরুখ আন্টিকে দেখে হীর মুচকি হাসে। শাহরুখ আন্টি বুঝতে পারে হীর মাত্রই ঘুম থেকে উঠেছে। হাতে থাকা কফির মগটা হীরের দিকে এগিয়ে দেন তিনি। হীর কিছু বলার আগেই শাহরুখ আন্টি বলে ওঠেন, সমস্যা নেই হির, আমি জানি তুমি অনেক ক্লান্ত ছিলে। কালকে রাতেও অনেক কাজ করতে হয়েছে তোমাকে। একটা কাজ করো, ফ্রেশ হয়ে নিচে নেমে আসো, তোমার আন্টি তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা আন্টি। ফ্রেশ হয়ে কফির মগটা হাতে নিয়ে নিচে নামে হীর। তারপর টেবিলে থাকা নাস্তা দিয়ে নাস্তা শেষ করে বাগানে যায় হীর। সে বুঝতে পারে বাড়ির সকলের নাস্তা শেষ। বাগানে গিয়ে সে দেখতে পায় ফারজানা আন্টি হুইল চেয়ারে বসে আছে। হীর তার পিছে গিয়ে বলে, শুভ সকাল আন্টি। ফারজানা আন্টি পিছে ঘুরে হীরকে দেখে খুশি হয়ে যায়। তোমারই অপেক্ষা করছিলাম হির, দেখো কাজগুলো ঠিক হচ্ছে কিনা। হীর বলে ওঠে, কাজ যেমনই হোক আন্টি, আমার তাতে কোনো আপত্তি নেই। আপনি আমার বান্ধবীর ওপর দয়া করেছেন, এটাই আমার জন্য অনেক। কি বলো বোকামি, দয়া কেন করব? পিয়াসা প্রথমবারের মতো আমাদের বাড়িতে এসেছিল। ওর আচার আচরণ দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কি মিষ্টি মেয়েটা। যখন জিজ্ঞাসা করলাম পরিবারের সকলের সাথে তোমার হবু শ্বশুরবাড়ির সম্পর্ক কেমন, ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বলল এখনো তেমন ভালো সম্পর্ক না। আমি বুঝতে পেরেছি ওরা আর্থিকভাবে এতটাও সচ্ছল না। তাই পিয়াসার জন্য আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার, ওর এঙ্গেজমেন্টটা আমি বড় করে করতে চাই, তাও আমাদের বাগান বাড়িতেই। ফারজানা আন্টির কথা হীর মুগ্ধ হয়ে গেল। মাত্র একদিনের পরিচয় তিনি পিয়াসাকে কতটা আপন করে নিয়েছেন। পিয়াসাও অনেক খুশি। প্রথম ফারজানা আন্টির কথায় পিয়াসের বাবা মা রাজি না হলেও আন্টির জোরে অবশেষে তারা রাজি হয়। ফারজানা আন্টি বলে ওঠেন, তুমি জানো হির, ডেকোরেশন সব প্ল্যান কিন্তু পিয়াস করেছে। হীর অবাক হয়ে যায়। তার মানে উনি কাজে যায়নি। তাহলে আন্টি অফিসে কে গিয়েছে? ইকরাম। ইরফান অফিসে গেছে এটা শুনে হীর কিছুটা অবাক হয়ে যায়। তবুও সে ফারজানা আন্টিকে কিছু না বললে জিজ্ঞেস করে, আপনার বড় ছেলে কোথায় আন্টি? পিয়াসার কথা বলছো? হীর মাথা নাড়ায়। সামনে দাঁড়িয়ে আছে বোধহয়, একটু এগুলি দেখতে পারবে। হীর সামনে এগোলো, গিয়ে দেখলো ইয়াস দাঁড়িয়ে আছে। সে আশেপাশে ভালো করে নজরদারি করছে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। শুভ সকাল। মেয়েরই কণ্ঠস্বর কানে আসতেই পাশ ফিরে ইয়াস চেয়ে দেখে হীরকে। শুভ সকাল। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। বুঝেছি, এটাই স্বাভাবিক। কালকে কতই না কাজ করলে। ব্যাপার না। ইয়াস কিছু না বলে সামনে তাকায়। হীর কিছু বলবে না ভেবেও বলে ওঠে, থ্যাঙ্কস আপনাকে। কেন? এই যে নিজের কাজ বাদ দিয়ে পিয়াসার এঙ্গেজমেন্টের জন্য কত কিছু করছেন। পিয়াসা আমার কেউ হয় না জানি, কিন্তু যেহেতু একটা দায়িত্ব আমি আমার কাঁধে নিয়েছি, সেটা পূরণ করার সম্পূর্ণ দায়িত্ব আমার। আর সেই দায়িত্ব আমি ততক্ষণ পর্যন্ত নিজের কাঁধ থেকে নামাবো না, যতক্ষণ না সেই কাজ আমি সম্পূর্ণ করছি। হীর মায়াবী নয়নে ইয়াসের দিকে তাকিয়ে রইল। পেছন থেকে হুট করে কেউ এসে বলে, পড়ে না চোখের পলক, এ তোমার রূপের ঝলক। হীর থ খেয়ে যায় ইরফানের গলায় এরকম গান শুনে। তার মুখে খানিকটা লজ্জা ভেসে ওঠে। ইয়াস ধমকের সুরে বলে, ইরফান। ইরফান পাত্তা দেয় না। ইয়াস পুনরায় ইরফানের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বলে, তুই না অফিস গিয়েছিলি? গিয়েছিলাম, কিন্তু কোনো কাজ কাম না পেয়ে চলে এসেছি। হোয়াট? কি বললি তুই? কাজ কাম নেই মানে?
এত এত কাজ পড়ে আছে, এজন্যই তো তোকে যেতে বলেছিলাম। ও মাই গড, তুই কবে ভালো হবি ইরফান? ইরফান কোনো জবাব দেয় না। পেছন থেকে ফারজানা আন্টি বলে ওঠেন, ইরফান, তুমি এটা একদমই ঠিক করোনি। ইরফান বিরক্তিকর সুরে বলে ওঠে, মা, এবারে এসব বিজনেসের ঝামেলা পছন্দ না। যার ভালো লাগে তাকে গিয়ে কাজ করতে বলো। তাহলে কি করতে চাও ইরফান? আমি যেমন আছি তেমন থাকতে চাই। ঠিক আছে, তোমাকে আর আমরা কেউ জোর করছি না। ইয়াশ অবাক হয়ে যায়। সে চায় না তার ভাই আরও বিগড়ে যায়। ফারজানা খান কথা অন্যদিকে ঘুরিয়ে বলে, আমার বড় ছেলের এঙ্গেজমেন্ট তো আমি এখানেই করব বলে ঠিক করেছি। দেখো বাগানটা কত সুন্দর লাগছে। হয়েছে মা। কবে বিয়ে করবে তুমি ইয়াশ? এই মাকে আর কত কষ্ট লাগবে। আচ্ছা যাও, আমি বিয়ে করতে রাজি, কিন্তু শর্ত আছে। ফারজানা খান খুশি হয়ে বলেন, কি শর্ত? তোমাকে হাঁটতে হবে। ফারজানা খান বলার মতো কিছু খুঁজে পান না। আদৌ কি তিনি কখনো আবার হারতে পারবেন না? তার ছেলেদের স্বপ্ন কি কখনো পূরণ হবে? অনুষ্ঠান শুরুর পূর্বে সময়। কালো রঙের ফর্মাল স্টাইলে ইয়াশকে অসাধারণ লাগছিল। কালো শার্টের ভেতরে আবার সাদা রঙের শার্ট পরেছিল সে। যেই আউটফিট যে কোনো নারীর নজর কাটতে বাধ্য। সকলের সাথে সে এমন আচরণ করেছিল যেন সবাই তার আপনজন। অপরদিকে কালো রঙের স্যুট প্যান্টের ভেতরে কালো রঙের শার্ট পরেছে ইরফান। বাড়ির ছোট ছেলে নয়, বরং কোনো রাজপুত্র সে। ইয়াসের মতো তারও সকলের সাথে বন্ধুসুলভ আচরণ, হয়তো ইয়াসের থেকে একটু বেশি। যেমন কিছুক্ষণ আগে পিয়াসার মামাকে দেখে ইয়াস তার কাছে গিয়ে হাসি মুখে কথা বলতে থাকে, ঠিক ওই সময় ইরফান এসে বলে ওঠে, কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। তুমি ইয়াসের ছোট ভাই তাই না? চেহারার সাথে মিল আছে। জি ঠিক বলেছেন। আপনি বোধহয় পিয়াসার ভাই, তাই না? না না, আমি ওর মামা। ও আচ্ছা, আপনার আউটফিট দেখে ভেবেছিলাম আপনি পিয়াসার ছোট ভাই। একদম যুবকদের মতো লাগছে আপনাকে। দেখবেন বরপক্ষের কোনো এক মেয়ের আবার যেন আপনাকে পছন্দ না হয়ে যায়। ইরফান কথাটা বলেই হাসা শুরু করে। অন্যদিকে পিয়াসার মামা তার কথার প্রতি উত্তরে কী জবাব দেবে তা খুঁজে না পেয়ে নিজেও হাসা শুরু করে। আর এই দুইজনের কাণ্ডে ইয়াশ কী করবে বুঝতে না পেরে সেখান থেকে কেটে পড়ে। এরপর ইরফানকে একা পেতেই ইয়াশ বলে ওঠে, ভুলেও আর পিয়াসার ফ্যামিলির সাথে কথা বলতে যাবি না। তোর জন্য আমার মান মর্যাদা এমনিতেই নিচে নেমে গেছে। ইরফান অভদ্রদের মতো ঠোঁট দিয়ে বাঁশি বাজাতে শুরু করে। আর এই জিনিসটাই সবচেয়ে বিরক্ত লাগে ইয়াশের কাছে। ইয়াশ কিছু বলার আগেই ইরফান দু পকেটে হাত ঢুকিয়ে সামনে তাকিয়ে কাউকে হাই দিয়ে চলে যায়। ইয়াশ তাকিয়ে দেখে তা জ্যোতি। ইরফান যখনই জ্যোতির সাথে গল্প করতে ব্যস্ত তখনই বিলাসবহুল বাড়ির বাগানে পিয়াসার সাথে হির প্রবেশ করে। সবার নজর সর্বপ্রথম যায় পিয়াসার দিকে। গর্জিয়াস মেকআপের সাথে নীল রঙের শাড়ি লেহেঙ্গাতে দারুণ লাগছিল তাকে। কেবল ইয়াশের নজরটাই হয়তো হীরের দিকে আটকে যায়। হীর খুব সাদামাটাভাবে পিয়াসার সাথে নাচ করে নীল রঙের একটা ড্রেস পরে, তার সাথে খোলা চুল, তার চুলগুলো পিঠে বেয়ে পড়ছে কেবল। চেহারায় কেবল লিপস্টিক আর কাজল দেওয়া, আহামরি তেমন কিছুই নেই তার মুখে। অথচ তাও ইয়াশের নজর আটকে যায় কেবল তার দিকে। এটা কেন হলো তার সাথে? ইচ্ছাকৃতভাবে না, সবাই তার বিরুদ্ধের বাইরে। ইরফান চান্স খুঁজতে থাকে কখন সে হীরের সাথে কথা বলবে। হীর যখন আশেপাশে তাকিয়ে সবাইকে পর্যবেক্ষণ করছিল ঠিক তখনই হীর টের পায় কেউ একজন তার দিকে এক নজরে তাকিয়ে। হীরের অস্বস্তি বোধ হতে শুরু করে। সে ডান দিকে তাকিয়ে দেখতে পায় ইরফান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। হীর সকলের অগোচরে ইরফানের দিকে এগোয়। সমস্যা কি আপনার? কি করলাম আবার? এরকম শকুনের মতো চেয়ে আছেন কেন? সমানে তো সুন্দরী পরি থাকলে চেয়ে থাকবো না? আচ্ছা, তোমার মা আসবেন না? আমার মাকে দিয়ে আপনার কি কাজ? না, জিজ্ঞাসা করতাম আর কি, তোমাকে তিনি কেন পরীর কাছ থেকে আনেননি তো? হীর হাতের তালু দিয়ে তার কপালে বাড়ি দেয়। কি সুন্দর ফ্লার্ট করতে পারে এই সিনে। আর কিছু বলার না থাকলে চলে যান। এই জীবন ফুরিয়ে যাবে তোমাকে দেখতে দেখতে। যাক না, তাও চোখের তেষ্টাটা অন্তত মিটুক। হীরের মেজাজ বিগড়াতে শুরু করে। জানো ইদানিং আমার কেন কিছুতেই মন বসছে না। তুমি কি আমার মন চুরি করেছো নাকি? আল্লাহ, আপনি আমাকে রক্ষা করুন।
হির কথাটা বলতে বলতে ইরফানের কাছ থেকে সরে যায়। খানিকটা সরে দাঁড়াতেই হঠাৎ সে টের পায় তার পাশে কেউ দাঁড়িয়েছে। হির বিরক্ত হয়ে বলে, দয়া করে ইরফান, বিরক্ত করবেন না, না হলে কিন্তু। হির পিছে ঘুরে দেখে ইয়াস সামনে তাকিয়ে। হির থ হয়ে যায়, তার মুখে কথা যেন আটকে যায়। ইয়াস কখনো কারো বিরক্তির কারণ হতে পারে না, মেয়েদের তো একদমই না। ইয়াসের কথা শুনে হীরার হাত পা কাঁপা শুরু হলো। হীরের কথা ইয়াস আবার রাগ করো না তো? হীর কিছু বলার আগে ইয়াস বলে ওঠে, আমি রাগ করিনি। আমি জানি তুমি ভেবেছিলে আমি ইরফান। না মানে আর কি? আমি তোমাকে এটাই বলতে এসেছি। তাকিয়ে দেখো সামনে, পিয়াসা আর ওর জীবন সঙ্গীকে কতই না সুন্দর লাগছে। কয়দিন পর ওদের বিয়ে। তুমি যদি মুখ গোমরা করে রাখো তাহলে পিয়াসা মন খারাপ করবে তো। হীর ইয়াসের দিকে তাকিয়ে তার কথা শুনছিল। অন্যদিকে ইয়াস পিয়াসাদের তাকিয়ে বলতে লাগলো, জীবন থেমে থাকে না কখনো হীর। তুমিও একসময় বুঝতে পারবে। পিয়াসাও বুঝতে পেরেছে যে তার জীবনে কাউকে লাগবে। হীর মাথা নাড়িয়ে বলে, বুঝেছি, আমি আর মুখ গোমরা করে থাকবো না। সত্যি পিয়াসা অনেক খুশি। রাইট? এবার তোমার ভুল ভেঙেছে? হীর আচমকা চমকে ওঠে। একদমই না, আমি ভালোবাসার বিশ্বাস করি না। ভালোবাসার জীবন নষ্ট করে দেয়। সবাইকে যে বাঁচার জন্য একজন সঙ্গীর প্রয়োজন, এটা ভুল। আমার প্রয়োজন নেই। হীরের কথা শুনে ইয়াস গম্ভীর হয়ে যায়। দীর্ঘ একটা শ্বাস ফেলে হীরের পাশ কেটে ইয়াস চলে যায়। হীরের গা কাঁপতে থাকে। হ্যাঁ, তার সঙ্গীর প্রয়োজন নেই। এই জীবন ফুরিয়ে গেলেও সে কখনো বলবে না তার কারো প্রয়োজন আছে। হীর আশেপাশে তাকায়। ফারজানা খান খুব সুন্দর বেগুনি রঙের একটা শাড়ি পরেছেন। তার জীবনে দুঃখ সীমাহীন। বিলাসবহুল বাড়ি, গাড়ি আর টাকা থাকলে কি হয়েছে? তার জীবনের মূল্যবান জিনিসটাই তো আর তার নেই। কেবল ছেলেদের ভালোবাসার আদরের জন্য তিনি এখনও সুখে আছেন। অন্যদিকে ইরফান তার মনে হাজারো বেদনাকে লুকিয়ে রেখে সকলের সাথে হাসি মাখা মুখ নিয়ে কথা বলে। হীর বোঝে, সে ইরফানের মন বোঝে। হীর ইয়াসের দিকে তাকায়। ইয়াস বেশ অদ্ভুত এই পরিবারের মধ্যে, সাথে কঠোর পরিশ্রমীও। তার এত পরিশ্রম হওয়ার কারণ হীর জানে না। তার জানার অধিকারও নেই। হঠাৎ বাড়ির পেছন গেট থেকে একটা গাড়ি এসে থামে। হীর সেদিকটায় তাকিয়ে রয়। তার দৃষ্টিশক্তি কঠোর হয়ে যায়। তার চোখ সেই পুরনো ব্যক্তির দিকে আটকে যায়। গাড়ি থেকে রিফাত নেমেছে, পাশে তার ওয়াইফ নাতাশা। তার সামনে সেই ধোঁকাবাজ এগিয়ে আসছে। খানিকটা সামনে আসতেই রিফাত থমকে যায়। তার সামনে হীর দাঁড়িয়ে। ইয়াসের নজর সেদিকে যায়। তারা কি একে অপরকে চেনে? কেন হীর এরকম ভাবে ছেলেটার দিকে তাকিয়ে? স্টেজে বসে থাকা পিয়াসার মেজাজ বিগড়ে যায়। সে তার পাশে বসে থাকা তার হবু স্বামী তুষারকে বলে ওঠে, হোয়াট ইজ দিস? ও এখানে কি করছে? কে হয় ও তোমার? পিয়াসা দুদিকে মাথা নাড়ায়। মনে মনে সে বলতে থাকে, আজ যদি আমি বউ না হতাম তাহলে আমার হাতে তোর মৃত্যু থাকতো। বেঁচে গেলি রিফাত। অন্যদিকে রিফাত এত বছর পর হীরকে দেখে বলে, হীর, তুমি এখানে? হীর বাঁকা হাসি দিয়ে বলে, পবিত্র এক বন্ধনের অনুষ্ঠানে অপবিত্র ব্যক্তিদের দিকে তাকানোর ফলে আমার চোখ ঝলসে গেছে। এখন এই অনুষ্ঠানটাকে আমার জঘন্য আর অপবিত্র মনে হচ্ছে। গুড বাই। হীর কথাটা বলেই বাড়ির ভিতরে যাওয়ার জন্য এগোতে থাকে। রিফাত হীরকে ডাকতে নিলে নাতাশা তার হাত শক্ত করে ধরে। রিফাত চাইলেও আর কিছু করতে পারে না। বিলাসবহুল বাড়ির ড্রয়িং রুমে ছাড়া বাকি সকল রুমে লাইট অফ। ড্রয়িং রুমের আবছা আলো দিয়ে হীর চুপচাপ সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। হীরের মাথা ঘুরতে শুরু করে। হঠাৎ পেছন দিক থেকে কেউ এসে হীরকে ধরে। হীর তাকিয়ে দেখে ইয়াস। আর ইউ ওকে হীর? ইয়াস হীরকে সোজা করে দাঁড় করায়। আপনি এখানে? আমার এত মানুষদের মাঝে থাকা পছন্দ না, এজন্য রুমে ফিরে যাচ্ছিলাম। তুমি কি করছো এখানে? মাথা ব্যথা করছে। আচ্ছা, তাহলে রুমে যাও। একা যেতে পারবে তো? হ্যাঁ, পারবো। হীর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে। হুট করে সে আবার দাঁড়িয়ে যায়। জ্ঞান হারানোর আগে ইয়াস তাকে কোলে তুলে নেয়। তারপর ধীরে ধীরে হীরকে নিয়ে হীরের রুমে যেতে শুরু করে। হীরকে বিছানায় শুইয়ে দিয়ে ইয়াস হালকা একটু পানি হাতে নিয়ে তার মুখে ছিটিয়ে দেয়। না, জ্ঞান ফিরছে না। এই মুহূর্তে তার কি করা উচিত সে বুঝে উঠতে পারছিল না।
ইয়াশ ঠিক করে সে শাহরুখ আন্টিকে রুমে পাঠাবে। ইয়াশ উঠতে নিলে হির আস্তে করে তার চোখ ফেলে। হিরের জ্ঞান ফিরতে দেখে ইয়াশ বসে পড়ে তার পাশে। কি হয়েছে তোমার? প্রেশার হয়তো বা লো হয়ে গেছে, ব্যাপার না। শালুক আন্টিকে রুমে পাঠাবো? ইটস ওকে, দরকার নেই। নতুন ওই ছেলেটার সাথে কথা বলার পর থেকেই এরকম অদ্ভুত বিহেভ করছো যে, কোনো সমস্যা হয়েছে? হির উত্তর দেয় না, মাথা নিচু করে বসে থাকে। ইয়াশ দাঁড়িয়ে যায়। আমি শালুক আন্টিকে পাঠিয়ে দিচ্ছি। ইয়াশ যাওয়ার আগেই হির বলে, রিফাত, এক সময় যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, আমার 5 বছরের সেই ভালোবাসা যা নিমিষেই এক মেয়ের জন্য শেষ হয়ে যায়। ইয়াশ অবাক হয়ে তাকিয়ে রয় হিরের দিকে। হির কাঁদছে। অদ্ভুত। 3 দিন কেটে যায়, আগামীকাল পিয়াসার বিয়ে। হিরের মন ভালো নেই, সেদিনের পর থেকেই ভালো নেই। ইরফান হিরের সাথে মজা করে, হির কোনো উত্তরও দেয় না, রাগও করে না। ইরফান অবাক হয়ে চলে যায়। হির বাগানে দাঁড়িয়ে ফারজানা খানের অপেক্ষা করছে। ফারজানা খান এই কয়েকদিনে বেশ শক্ত হয়ে গেছে। তার মন ফুরফুরে। বেশিরভাগ সময়টাই তিনি হিরের সাথে গল্প করে পার করেন। হিরের ঘুম না আসলে মাঝে মধ্যে সে শালুক আন্টি অথবা ফারজানা আন্টির কাছে যায়। হঠাৎ পেছন থেকে কেউ ডাকে, এই সুইটি ডক্টর। হির পিছে ঘুরে দেখে ইরফান। মন খারাপ? না, কয়েকদিন ধরে দেখছি কথা বলো না কারোর সাথে। আমি তো আগে থেকেই কারোর সাথে তেমন একটা কথা বলি না। তোমার সাথে কত মজা করি, রাগ তো করো না, বিরক্ত হয় না? অভ্যস্ত হয়ে গেছি তাই। ইরফান মাথা নাড়িয়ে কিছু একটা ভাবতে থাকে। আমার মনে হয় তুমি এই নিয়ে রাগ করেছো যে তোমার আগে তোমার বান্ধবীর বিয়ে হয়ে গেছে। একদম কিছুই না। ইরফান 2 হাত বুকে গুজে ভাঁজ করে দাঁড়ায়। আমার কি মনে হয় জানো, তোমার একজন সাইকোলজিস্ট ডাক্তার দরকার। হির ইরফানের দিকে তাকায়। বুঝলাম না, তুমি নিজেই তো মানসিকভাবে সুস্থ না, তাহলে আমার মাকে কিভাবে সুস্থ করবে? অপমান করলেন। সত্যিটাই বলেছি, তোমার আগে নিজেকে সুস্থ করা দরকার। তুমি মানসিকভাবে ঠিক নেই। বাহ, বেশ ভালোই মানুষের মাইন্ড পড়তে পারেন দেখি, কিন্তু আমার তার কোনো প্রয়োজন নেই। রাগ করছো কেন? আমি তো এমনি বললাম। আপনার কোনো পছন্দের মেয়ে নেই? এই যে তুমি। কথাটা বলে ইরফান চোখ টিপ দেয়। হির মনে মনে হাসে। সে আসল সত্যিটা আন্দাজা করতে পেরেছে। মিথ্যে কথা। আপনার চেহারা দেখে মনে হয় না আপনার আদৌ কোনো পছন্দের মেয়ে আছে। ইরফানের হাসি মাখা মুখ নিমিষেই কালো হয়ে যায়। আপনি নিজের কষ্টকে আড়াল করার জন্য সবার সাথে হাসি মাখা মুখ নিয়ে ঘোরেন, এটা আমি জানি, কিন্তু এভাবে আর কতদিন? আপনি চাইলেও অন্ধকার নিস্তব্ধ রাতে আপনার ভেতরে থাকা অনুভূতিগুলোকে লুকোতে পারবেন না। ইরফান কিছুক্ষণ চুপ থাকে। তুমিও পারবে না তোমার মনের অনুভূতিগুলোকে আটকাতে। তুমি তোমার ভুল বুঝবে, তুমি একদিন ঠিকই একজনকে ভালোবাসবে। ভালোবাসার প্রতি যে ভুল ধারণা তোমার মনে সৃষ্টি হয়েছে, তা একদিন না একদিন তোমার মন থেকে দূর হবেই। হির হতভম্ব হয়ে তাকিয়ে রয়। পিয়াসার বিয়েতে তুমি রাজি না, আমি জানি। তুমি ভয় পাচ্ছ যে এই বিয়ে পিয়াসার জীবন নষ্ট করে দেবে। আমি জানি না কেন এই ভুল ধারণা তোমার মনে জন্ম নিয়েছে, কিন্তু এইটুকু বিশ্বাস রাখি, তুমি এই অন্ধকার জগৎ থেকে একদিন বের হবেই। ইরফান চলে যায় সেখান থেকে। হির আকাশের পানে চেয়ে চোখ বন্ধ করে। মানুষের জীবন বড়ই অদ্ভুত। আমরা দেখি একটা, আর তারা তাদের জীবনে লুকিয়ে রাখে আরেকটা। কেন এত কষ্ট আর হাহাকার? কষ্ট ছাড়া বুঝি জীবন চলে না? পেছন থেকে ফারজানা আন্টি হাসি মুখে বললেন, হির, চলো শুরু করা যাক। হির তার কথায় মাথা নাড়ায়। সময় পেরোতে পেরোতে বিয়ের দিন এসে গেল। হিরের সাথে সাথে ফারজানা খানের বাড়ির সকলে দাওয়াত পেল, সাথে হিরের পরিবারও। বিয়ের অনুষ্ঠান বেশ বড়সড় জায়গায় করা হয়েছে। দেখে বোঝা যাচ্ছে মধ্যবিত্ত পরিবার হলেও নিজের মেয়ের জন্য সবকিছু বিলিয়ে দিয়েছেন পিয়াসার বাবা। হিরের মন মানছে না সেখানে। সবুজ রঙের গাউনে তাকে পরীর মতো লাগছিল। ইয়াশ আর ইরফানকেও কোনো অংশে কম লাগছিল না। দেখতে মনে হচ্ছে কোনো এক রাজ্যের রাজপুত্র তারা। ইয়াশ চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করেও ইরফান বসে থাকার মানুষ না। সে আশেপাশে ঘুরে ফিরে দেখছে আর সকলের সাথে গল্প করছে। একবার কথা বলে একে অপরকে আপন বানিয়ে নিচ্ছে। ইরফান, যার সাথে কথা বলছে সেই ইরফানের আপন হয়ে যাচ্ছে। এটা একটা বড় সড়ো গুণ যা সবার মধ্যে থাকে না। হয়তো সৃষ্টিকর্তা ইরফানের মধ্যে এই গুণটি দিয়ে রেখেছেন। হির তখন এক পাশে দাঁড়িয়েছিল।
পিয়াসা এখনো আসেনি। হীরের কি উচিত ছিল পিয়াসার বাড়িতে যাওয়া? হঠাৎ সেন্টারে প্রবেশ করে হীরের বাবা মা ও ভাই। এতগুলো দিন পর তাদের থেকে হীর খুশি হয়ে যায়। হাফসা রহমান এসে হীরকে জড়িয়ে ধরে। পাশে আহনাফ দাঁড়িয়ে। হীর বলে ওঠে, কেমন আছিস? ভালো, তুই? আমিও। তুই কখনো ভালো থাকিস নাকি? চেষ্টা তো করতে পারি, তাই না? আহনাফ আর কিছু বলে না। ইরফান এসেই হীরের পাশে দাঁড়ায়। সে তাকিয়ে দেখে হীরের চেহারার সাথে মিল আছে এমন এক ছেলে দাঁড়িয়ে। ইরফান হেসে তাকে জড়িয়ে ধরে। আহনাফ খানিকটা অবাক হয়ে যায়, কারণ আহনাফ ইরফানের মতো চঞ্চল না। আমি জানি তুমি হীরের ভাই, যাই হোক আমি কিন্তু তোমার কাজিন। ইরফান? হ্যাঁ হ্যাঁ। আহনাফ ইরফানকে চিনতে পেরে তাকে জড়িয়ে ধরে। দিন শেষে তো তারা সমবয়সী কাজিনি। হীর সেখান থেকে চলে গিয়ে খানিকটা দূরে দাঁড়ায়। হঠাৎ তার জুতোর ফিতা করে যায়। হীর চাইলেও এতগুলো মানুষের মাঝে নিচু হয়ে বসতে পারছিল না। এই মুহূর্তে তার কারো হেল্প দরকার। হঠাৎ কেউ এসে তার সামনে হাঁটু গেড়ে বসে জুতার ফিতাটা লাগিয়ে দেয়। হীর তাকিয়ে দেখে চিরচেনা একজন ব্যক্তি, যাকে নীল রঙের স্যুট প্যান্টে অসাধারণ লাগছে। রায়ান দাঁড়িয়ে যায়। হীর বলে, এতদিন পর তোমাকে দেখে মনোমুগ্ধকর হলাম। ইয়াশ খানিকক্ষণ তাকিয়ে রইল অপরিচিত এক পুরুষের সাথে হীরকে দেখে। হীর তার সাথে নিচ থেকে কথা বলেছে। ছেলেটা ওর জুতো স্পর্শ করেছে, তাও বিনা অনুমতিতে। তাও হীর কিছু বলল না। ইয়াশের ইচ্ছে করছে ছেলেটাকে গিয়ে জিজ্ঞেস করতে, কে তুমি? কিন্তু কেন এই অদ্ভুত ইচ্ছে? রায়ান দাঁড়িয়ে যায়। তোমাকে দেখেও খুশি হলাম। কেমন যাচ্ছে দিনকাল? বেশ ভালো, তোমার? ভালো। আনাবের সাথে সব কিছু ঠিকঠাক? ওর সাথে কখনো কোনো কিছু ঠিকঠাক হয়? কোথায় আনাব? হীর সামনে তাকিয়ে দেখে আহনাফ আর ইরফান হেসে হেসে কি যেন বলছে। হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে পড়ে যাচ্ছে, তাও তাদের হাসি থামছে না। রায়ান খানিকটা অবাক হয়ে বলে, আনাবের পাশে এই ছেলেটাকে? ইরফান, ফারজানা আন্টির ছেলে। যার বাসায় তুমি আছো? হুম। হঠাৎ সেন্টারে পিয়াসার প্রবেশ। লাল রঙের শাড়িতে তাকে অসাধারণ লাগছিল। সেন্টারে ঢুকেই তার চোখ যায় হীরের দিকে। হীরকে দেখে সে তাকে জড়িয়ে ধরে। আমার আগামী দিনের জন্য দোয়া করিস হীর। তোমার জন্য আমার দোয়া আজীবন থাকবে পিয়াসা। সবার মতো তোর কপাল না হোক। পিয়াসা চুপ করে হীরের দিকে তাকায়। রায়ান বলে, পিয়াসা, তুমি স্টেজে যাও, হিরো আসছে তোমার সাথে। পিয়াসা যেতেই হীর রায়ানকে বলে, আমি স্টেজে যাব না। আমি চাই না রিফাতের মুখোমুখি হতে। আমি জানি রিফাত আসবে, যতই হোক পিয়াসার দেবর বলে কথা। তুমি কি করে জানলে? সব খোঁজ আমার নেওয়া হয়ে গেছে। হীর মাথা নাড়ায়। রায়ানের দ্বারা এসব সম্ভব সেটা তার জানা আছে। হঠাৎ হীরের মা হীরের কাছে এসে বলে, যা তোরা খেতে বস, সবাই ভিড় বেড়ে গেলে সমস্যা হবে। হীর মাথা নাড়ায়। রায়ান আর হীর একসাথে টেবিলের দিকে এগোয়। আহনাফকে দেখে রায়ান বলে ওঠে, খেতে চল আনাফ। তুমি যাও রায়ান ভাই, আমি ইরফানের সাথে খেতে বসবো। রায়ান ইরফানের দিকে তাকায়। তুমি ইরফান? জি ভাইয়া। রায়ান ইরফানের কাঁধে হাত রেখে ওদের খেতে যেতে বলে। হীর রায়ানের সাথে ইয়াশের পাশ থেকে গিয়ে একটা টেবিলে বসে। ইয়াশ এখনো বুঝতে পারে না কে এই ছেলে। ইয়াশের সম্পূর্ণ নজরে যখন রায়ান আর হীরের দিকে থাকে, তখন হীরের মা হাফসা রহমান ইয়াশের কাছে এসে বলে, ইয়াশ বাবা, খেতে যাচ্ছ না কেন? এসো আমাদের সাথে। ইয়াশ হাফসা রহমানের দিকে তাকায়। জি আসছি আন্টি। আচ্ছা, হীরের পাশে ওই ছেলেটাকে? ও তো রায়হান, তোমার সমবয়সী একদম, হীরের ফুফাতো ভাই। ইয়াশ মাথা নাড়ায়। সে হাফসা রহমানের সাথে গিয়ে ইরফানের পাশে বসে। ইরফানের অপর পাশে আবার আহনাফ বসা। ইয়াশ আর চোখে বারবার হীরের দিকে তাকাতে থাকে। হীরের কিছু লাগলে রায়ান নিচ থেকে তাকে খাবার বেড়ে দিচ্ছে। ইয়াশের পাশে আবার হুট করে এসে জ্যোতি বসে। কিছুক্ষণ আগেই জ্যোতি এসেছিল, কিন্তু হীর আর রায়ানের দিকে তাকানোয় ইয়াশ জ্যোতির সাথে কথা বলেনি। খাচ্ছ না কেন ইয়াস? কই, খাচ্ছি তো। তুমি তো ট্যাপ ট্যাপ করে হীর আর ওর পাশে ছেলেটার দিকেই তাকিয়ে রয়েছ।
কই না তো। ইয়াশ নিজের খাওয়ায় মনোযোগ দেয়। জ্যোতির মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে, সে ইয়াশের দিকে তাকিয়ে বলে, আচ্ছা ইয়াশ, দেখো না হীরের সাথে ওই ছেলেটাকে কি অসাধারণ লাগছে না? হীরের যা লাগছে তা ছেলেটা নিজের খাবার রেখে উঠে তাকে দিচ্ছে। জ্যোতি খাবার প্লেটে বেড়েই উঠে যায়। সে গিয়ে হীরকে বলে, কেমন আছো হীর? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও ভালো আছি। তোমাকে সুন্দর লাগছে। ধন্যবাদ, আপনাকেও সুন্দর লাগছে। থ্যাঙ্কস। আচ্ছা, পাশে উনি কে? আমার ফুফাতো ভাই। বিবাহিত? না। তোমাদের দুজনকে একসাথে অসাধারণ লাগছে, চালিয়ে যাও। হীর খানিকটা থমকে যায়। এভাবে কেউ কিছু না জিজ্ঞেস করেই বলে। রায়ান জ্যোতির কথায় তোয়াক্কা করে না। সে চুপ করে তার খাওয়ায় মনোযোগ দেয়, যেন জ্যোতির কথা তার কানেই যায়নি। জ্যোতি হাসতে হাসতে গিয়ে আবার ইয়াশের পাশে বসে। তুমি এটা কি বললে জ্যোতি? অ্যাটলিস্ট কোথায় কি বলতে হয় তা তো তোমার বোঝা দরকার। ওহ ইয়াশ, তুমি এভাবে বলছো কেন? আমি ভুল কি বললাম বলো তো? ইয়াশ কথা বাড়ায় না। জ্যোতির সাথে কথা বলাটা তার কাছে টাইম ওয়েস্ট ছাড়া কিছুই না। পিয়াসের পাশে তার হাজবেন্ড বসা। দুজনকে একসাথে দেখতে অসাধারণ লাগছে। এই সুন্দর সময়টা সারা জীবন বজায় থাকুক। হীর তার ফোনটা বের করে পিয়াস আর তার হাজবেন্ডের ছবি তুলতে লাগলো। ঠিক সেই সময়ে পাশে দাঁড়িয়ে রিফাত হীরের ছবি তোলে, যা নজরে আসে রায়ান এবং ইয়াসের। হীর অবাক হয়ে বলে, হাউ ডিয়ার ইউ! আমার ছবি তোলার সাহস তোমাকে কে দিয়েছে? তোমাকে এত সুন্দর লাগছিল, তাই ছবি না তুলে পারলাম না। লজ্জা করে না ঘরে স্ত্রী রেখে পরনারীর ছবি তুলতে? হীর, তোমার সাথে কিছু কথা বলতে চাই। কোনো কথা নেই, আগে আমাকে তোমার মোবাইল দাও, এক্ষুনি তুমি ছবি ডিলিট করবে। হীর শোনো। রিফাত! হীরের চিৎকারে সকলের নজর হীরের দিকে যায়। হঠাৎ পাশ থেকে রিফাতের মোবাইল আচমকা টান দেয় ইরফান। একে একে সকল ছবি ডিলিট করে দেয়। কেবল তাই না, বরং ওই ছবিটা প্রচণ্ড জোরে ফ্লোরে ছুঁড়ে মারে, ফলে ফোনের গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রিফাত কিছু বলার আগেই রায়ান পেছন থেকে ওর শার্ট ধরে। দেখো রিফাত, আমি ঝামেলা পছন্দ করি না। এমনি তোমার জন্য মান সম্মান সব শেষ, এক্ষুনি বেরিয়ে যাও। রিফাত জোর করে রায়ানের কাছ থেকে নিজের শার্টের কলার ছিনিয়ে নেয়। ইয়াশ এতক্ষণ ধরে সবকিছু চুপচাপ দেখছিল। তার এসব মারামারি আর ঝামেলায় জড়ানোর স্বভাব নেই। এসব তার মোটেও পছন্দ না। এমনকি সবসময় সে ঝামেলা ঝাঁটি এড়িয়ে চলেছে। পাশ থেকে জ্যোতি বলল, পাপ্পা, তোমার ভাই তো ভালোই ওই ছেলের মতো হীরের উপর নজরদারি করে। এখানে নেগেটিভ চিন্তাভাবনার কোনো ব্যাপার তো দেখছি না। ইরফান অন্যায় অত্যাচার পছন্দ করে না, যার কারণে সবসময় এই বিষয়ে রুখে দাঁড়িয়েছে। আমার কি মনে হয় জানো, হীরের চরিত্রে সমস্যা আছে, না হলে তিনটে ছেলেকে হাত করে নিল কিভাবে? ইয়াশ ভয়ানক চোখে জ্যোতির দিকে তাকায়। মুখ সামলে কথা বলবে জ্যোতি, তোমার সব কথা যে আমি সহ্য করব এটা ভাবা থেকে দূরে থাকবে। হীর সব মেয়েদের মতো না, ওকে নিজের মতো ভাবা বন্ধ করো। এটা নিজের মাথায় ভালো মতো ঢুকিয়ে রাখবে। বিদায়ের সময় চলে এসেছে। সকলে গেটের সামনে দাঁড়িয়ে পিয়াসা এসে শক্ত করে হীরকে জড়িয়ে ধরে। হীর বলে ওঠে, পারলে মাফ করিস আমাকে, আমার জন্য আজ তোর বিয়েতে ঝামেলা হলো। কি বলছিস বোকামি? তোর জন্য না, ও শয়তানটার জন্য। আমি ওই রিফাতকে নিয়ে তোর দুলাভাইয়ের সাথে কথা বলবো, চিন্তা করিস না, বুঝলি? হীর মাথা নাড়ায়। পিয়াসা যায় রায়ানের কাছে। রায়ান তার মাথায় হাত বুলিয়ে দেয়। ভালো থেকো বোন। আপনিও ভালো থাকবেন ভাইয়া। আপনাকে সবসময় বড় ভাইয়ের মতোই দেখে এসেছি। হীরের খেয়াল রাখবেন সবসময়। রায়ান মুচকি হাসে। পিয়াসা তার বরের পাশে গাড়িতে উঠে বসে পড়ে। বাইরে থেকে হীর তাকে বিদায় জানায়। জানি না কবে আবার দেখা হবে তার প্রাণপ্রিয় বান্ধবীর সাথে। হীরের সাথে সাথে ইরফানও পেছন থেকে পিয়াসাকে হাত নাড়িয়ে বায় জানায়। 3 দিন পর রাতের খাবার শেষে হীর ফারজানা খানের কিছু টেস্ট নেয়। আগের থেকে বেশ হাসি খুশি আর শরীর নাড়ানোর দিক দিয়েও শক্ত হয়েছেন আন্টি। ফারজানা আন্টিকে শুভরাত্রি জানিয়ে হীর নিজের রুমে না গিয়ে বাগানে যায়।
সে বুঝতে পারে না এই বাড়ির বাগানটা এত সুন্দর কেন। চাঁদের সম্পূর্ণ আলোয় ভরে ওঠে বাগানটা। হীরের ইচ্ছে করে পুরো রাতটা এখানে কাটিয়ে দিতে। খানিকক্ষণ হাঁটাহাঁটি করে হীর গিয়ে দোলনায় বসে। তার পাশের দোলনাটা খালি, কেন যেন তার ইয়াসের কথা মনে পড়ছে। হীরের পাশে সবসময় দোলনায় ইয়াস বসে। তার কল্পনায় সে ইয়াসকে বারবার দেখতে পায়। হীর তার চোখ বন্ধ করে না, সে কোনো পুরুষকে তার জীবনে চায় না। হঠাৎ সে টের পায় তার আশেপাশে কেউ আছে। হীরের হৃদস্পন্দন বেড়ে যায়। হঠাৎ তার কানের পাশে কেউ এসে বলে, হে সুইটি ডক্টর। হীর চিৎকার করার আগেই ইরফান ওর মুখ চেপে ধরে। আমি ইরফান। আপনি কি পাগল? এভাবে এত রাতে একটা মেয়েকে কেউ ভয় দেখায়? ইরফান দোলনায় বসতে বসতে বলে, আমি তো ভেবেছিলাম তুমি অনেক সাহসী, এখন থেকে তুমি আমার মতোই ভীতু। আপনি এত রাতে এখানে কি করছেন? ভূত মারতে এসেছিলাম। মানে? তোমাকে একটা সিক্রেট কথা বলি, শোনো। আমাদের এই বাগানে মাঝে মধ্যে রাত বেরাতে একটা ভূত ঘুরে বেড়ায়। ফর্সা কটনের লম্বা চওড়া একটা ভূত, যে ভূতকে দেখলে মেয়েরা পাগল হয়ে যায়। হঠাৎ কেউ একজন ইরফানের কান টেনে ধরে। ইরফান চেঁচিয়ে বলে ওঠে, কি করছো ভাইয়া? আমি ভূত? আমি তো মজা করেছি। ইয়াস কান ছেড়ে দেয়। হীরের উদ্দেশ্যে বলে ওঠে, ইরফানের কথায় ভয় পেও না। আমাদের এখানে জিন ভূত কিছুই নেই, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। হীর বলে ওঠে, আপনারা দুজন এত রাতে এখানে? ইয়াস উত্তর দেয়, আমি তো প্রায়ই রাতে বাগানে হাঁটি, কিন্তু ইরফান কেন এখানে এসেছে সেটা তো ও জানে। ইরফান অবাক হওয়ার ভান করে বলে, আমি আজকে হাঁটতে বেরিয়েছিলাম। ইয়াস বলে, সত্যি করে বলো, না হলে তোর কান টেনে ছিড়ব। ইরফান তার দু কান ধরে বলে, আমি উপর থেকে দেখলাম হীর এখানে হাঁটছিল, আর তুমি বাগানের কিনারার বেঞ্চে বসেছিলে। ভাবলাম তোমরা গল্প করছো, তাই আমিও আসলাম গল্প করতে। ইয়াস হতাশার শ্বাস ছেড়ে বলে, গর্ধব একটা। ইয়াস আর ইরফান ঝগড়া শুরু করে দেয়। হীর সেই ঝগড়াটাকে মজা ভেবে নেয়। তার হঠাৎ আহনাফের কথা মনে পড়ে যায়। ইয়াস আর ইরফানের ঝগড়াটা মজা, কিন্তু কখনো তো আহনাফ তার সাথে মজা করেনি, কখনো তো খ্যাপায়নি, সবসময় চিৎকার করে ঝগড়া করেছে। হীরের মনটা খারাপ হয়ে যায়। হঠাৎ তার মোবাইলে কারো কল আসে। হীর ফোন হাতে নিয়ে দেখে রায়ান ভাইয়া কল করেছে। বলো রায়ান ভাইয়া। ইয়াসের নজর সেদিকটায় যায়। হীর তার সাথে অত্যন্ত সুন্দর আর মিষ্টি ভাবে কথা বলছে। ইরফান কাশি দিয়ে বলে, চলো ভাইয়া, আমাদের এখন হীরকে ডিস্টার্ব করা উচিত না। এই বলে ইরফান বাড়ির দিকে হাঁটা দেয়। ইয়াসও ইরফানের পিছে যেতে থাকে। হঠাৎ পেছন থেকে হীর খানিকটা শব্দ করে হাসে। ইয়াস প্রথমবারের মতো হীরের হাসির শব্দ পায়। তুমি আসলেই খুব ভালো। ইয়াস পিছে ফিরে। হীর ফোনে কথাটা রাইয়ানকে বলেছে। ইয়াসের চোখ মুখ শক্ত। পিয়াসার শ্বশুর বাড়িতে আজকে মেহমান এসেছে। পিয়াসাও সুন্দর মতো লাল রঙের একটা শাড়ি পরে রেডি হয়। পিয়াসার শাশুড়ি তার হাতে নাস্তার একটা ছোট প্লেট ধরিয়ে দিয়ে বলে সামনের রুমে গিয়ে সকলকে সুন্দর মতো নাস্তা দিয়ে আসতে। পিয়াসাও তাই করে। ট্রে থেকে একটা বাটি উঠিয়ে সামনে এগিয়ে দিতে দেখে রিফাত বসা। সে রিফাতকে দেখে ভয়ার্ত চোখে তাকায়, যেন সামনে পেলে গিলে খাবে। রিফাত সেটা বুঝতে পারে। নাস্তার প্লেট একে একে সকলের হাতে দিয়ে সে সেখান থেকে চলে যায়। রিফাতও কেন একটা বাহানা দিয়ে পিয়াসার পিছে যায়। রান্নাঘরের সামনে এগোতে পেছন থেকে রিফাত ডেকে ওঠে, পিয়াসা। পিয়াসা পিছে ফিরে, কি বলবে? আমার উপর রেগে আছো? শুধু রেগে না, বরং তোমাকে দেখলে আমার ঘৃণা করছে। ভুল বোঝে না প্লিজ। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তুমি দেখো, তোমাকে যদি কেউ 5টা বছর ঠিকমতো সময় না দেয়, তাহলে কি তুমি তার সাথে থাকতে চাইতে? পিয়াসা হেসে ওঠে, তুমি হয়তো আমার আর তুষারের কাহিনী জানো না রিফাত। তোমাদের ব্রেকআপের কয়েক মাস পর আমার আর তুষারের পরিচয় হয়। একসময় আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। তুষার তার কাজের ট্রেনিংয়ের জন্য কানাডা চলে যায়। দিন রাত অপেক্ষা করতে থাকি কখন আমি ওর একটা মেসেজ পাবো। একটা কলের আশায় আমি 2টা বছর পার করে দিই। প্রতি মাসে তুষার একটা করে কল দিত। কখনো ভাবিনি ওর আর আমার সম্পর্ক অবশেষে বিয়ে পর্যন্ত চলেই আসবে। রিফাত চুপ করে রয়। আমি জানি
তুমি হিরকে ছেড়ে নাতাশাকে বিয়ে করার জন্যই হিরকে এই বাহানা দিয়েছিলে, কিন্তু আমাকে এই বাহানা দিয়ে কোনো লাভ নেই। তোমাকে আমি ঘৃণা করি, সাথে হিরো। তুমি কখনো আমাদের থেকে তোমার জন্য ভালো কিছুর আশা করবে না। রিফাত কিছু না বলে চলে যেতে নেয়। পিয়াস বলে ওঠে, রিফাত। রিফাত পিছে ফিরে